আজকে আমরা পড়ব ডেটা এনক্রিপশন। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ডেটা এনক্রিপশন। তাহলে এই টপিকটা শেষে আমরা কি জানতে পারবো সেগুলো একটা লিস্ট আকারে দেওয়া আছে এখানে। তো ডাটা এনক্রিপশন বোঝার আগে আমাদের জানতে হবে ডাটাবেস সিকিউরিটি কী জিনিস। তাহলে ডাটাবেস সিকিউরিটি কি? অনির্দিষ্ট ব্যক্তি অর্থাৎ আনঅথরাইজড পারসন, মানে অনির্দিষ্ট বা আনঅথরাইজড কোনো ব্যক্তির হাত থেকে ডেটার গোপনীয়তা রক্ষা করাকে বলা হয় ডাটাবেস সিকিউরিটি। অর্থাৎ ডাটাবেস অ্যাক্সেস ও নিয়ন্ত্রণ করাই হলো ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি ইনফরমেশন সিকিউরিটি বা কম্পিউটার সিকিউরিটি নামেও পরিচিত। তাহলে আমার ডাটাবেজের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য বা কনফিডেন্সিয়াল তথ্য থাকতে পারে, যা আমি চাই অন্য কেউ না জানুক। তাহলে কীরকম? আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের কথা চিন্তা করি, একটা শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্টুডেন্টের রেজাল্ট আমি একটা ডাটাবেস তৈরি করে এর মধ্যে রাখলাম। এখন ওই ডাটাবেস যদি শিক্ষকরা ব্যবহার করে তাইলে তো ঠিক আছে, কিন্তু ওখানে যদি আমি কোনো স্টুডেন্টকে ব্যবহার করার অনুমতি দিই বা কোনো কর্মচারী বা বাইরের কোনো মানুষকে ব্যবহার করার সিস্টেম করে দিই, তাহলে ওরা কি করতে পারবে? ওরা চাইলেই কারো রেজাল্ট পরিবর্তন করতে পারবে। সাপোজ কেউ ফেল করছে, এখন অন্য কোনো মানুষ বা কোনো স্টুডেন্ট যদি চায়, আমি যদি ওকে ওইভাবে পারমিশন দিই যে ও ডাটাবেসটা ব্যবহার করতে পারবে, ও ফেলটাকে অ্যাপ্লাস করে দিল, তাহলে এই যে একটা সমস্যা হলো, এই সমস্যাটা যাতে না হয় তার জন্য আমার কি দরকার? ডাটাবেস সিকিউরিটি দরকার। তাহলে এখানে অনির্দিষ্ট ব্যক্তি বা আনঅথরাইজড পারসন থেকে, মানে এই যে একটা শিক্ষার্থীদের রেজাল্টের জন্য একটা ডাটাবেস, এটা যাতে বাইরের কোনো মানুষ ব্যবহার করতে না পারে বা কোনো এই এমন কেউ ব্যক্তি ব্যবহার করতে না পারে যে কিনা রেজাল্টটা অনিচ্ছাকৃতভাবে বা ভুলভাবে পরিবর্তন করে দেয়, ওই ব্যক্তিটা হচ্ছে আমার অনির্দিষ্ট ব্যক্তি বা আনঅথরাইজড পারসন, মানে যে বিনা অনুমতিতে বা অন্যায়ভাবে আমার ডাটাবেসটা পরিবর্তন করে ফেলতেছে। তাহলে ওর হাত থেকে আমার ডাটাবেসটাকে রক্ষা করাকে বলা হচ্ছে ডাটাবেস সিকিউরিটি। ডাটাবেস অ্যাক্সেস আর নিয়ন্ত্রণ করাই হলো ডাটা সিকিউরিটি। ডাটাবেস অ্যাক্সেস মানে হচ্ছে আমি ডাটাবেসে প্রবেশ করা। আমি যদি ডাটাবেস পরিবর্তন করতে চাই তাহলে আমাকে ডাটাবেসে প্রবেশ করতে হবে, মানে ডাটাবেসের টেবিলগুলো আমার দেখতে হবে, টেবিলগুলো যাতে আমি পরিবর্তন করতে পারি। এই যে ডাটাবেসে প্রবেশ করা বা ডাটাবেসে পরিবর্তন করা, এটাকে বলা হচ্ছে আমার ডাটাবেস অ্যাক্সেস এবং নিয়ন্ত্রণ। তাহলে ডাটাবেস সিকিউরিটি বোঝাতে পারলাম, মানে আনঅথরাইজড পারসন মানে যার ব্যবহার করার অনুমতি নাই, ওই ব্যক্তি যদি এসে আমার ডাটাবেসটা পরিবর্তন করে দেয় তাহলে আমার ক্ষতি হবে। তাহলে ওই ব্যক্তির হাত থেকে আমার ডাটাবেস রক্ষা করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আমার ডাটাবেস সিকিউরিটি। আর ডাটাবেস সিকিউরিটি বা ডাটা সিকিউরিটি ইনফরমেশন সিকিউরিটি বা কম্পিউটার সিকিউরিটি নামেও পরিচিত। তাহলে বোঝা যাচ্ছে জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। তাহলে আমি একটা রেজাল্ট শিট বানিয়ে ফেললাম, এখন কোনো আনঅথরাইজড পারসন এসে যদি রেজাল্ট শিটটা পরিবর্তন করে ফেলে তাহলে সবার রেজাল্ট বা কারো রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে না?
তাহলে আমার শুধু ডাটাবেস বানালেও হবে না, ডাটাবেসের সিকিউরিটিটাও আমার মেনটেন করতে হবে, এনশিওর করতে হবে। তাইলে একটা উদাহরণ হিসেবে এই স্লাইডের মধ্যে কি বলেছে যে যেমন বর্তমানে প্রায় সকল ব্যাংক ক্রেডিট বা ডেবিট কার্ড প্রচলন করেছে। কার্ডের মাধ্যমে এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিনকোড বা পাসওয়ার্ড। এটি খুব গুরুত্বপূর্ণ এবং গোপনীয় অংশ। যদি অন্য কেউ এই পিনকোড জানতে পারে তাহলে কার্ডের মাধ্যমে যে কেউ টাকা উত্তোলন করতে পারবে। ঠিক আছে, তাহলে কার্ডের পিনকোডটা হচ্ছে আমার সিকিউরিটির মাধ্যমে মানে এমনভাবে করতে হবে যাতে এটা অন্য কেউ না দেখে বা আমি নিজে থেকে অন্য কাউকে বলে না দেই। তাহলে এখন ডাটাবেস সিকিউরিটির নিয়ন্ত্রণের কিছু বিষয় আছে যেগুলো আমার খেয়াল রাখতে হবে। কীরকম বিষয়গুলো? প্রথমটা হচ্ছে অনুমোদন ব্যতীত ডেটা ব্যবহার করতে না পারা নিশ্চিত করতে হবে, যেটার কথা এতক্ষণ বললাম। অনির্দিষ্ট ব্যবহারকারী হাত থেকে ডাটাবেসকে রক্ষা করতে হবে। মানে আমি ডাটাবেস বানালাম, শিক্ষার্থীদের রেজাল্টের যেটা সেটা শুধু শিক্ষক মণ্ডলীরাই এটা পরিবর্তন করতে পারবে, অন্য কেউ পরিবর্তন করতে পারবে না, এরকম আর কি। তারপর অনুমোদন ব্যতীত স্কিমা অবজেক্ট ব্যবহার করা যাবে না। স্কিমা অবজেক্ট কি আমরা সামনে জানবে, এটা একটু ডিটেলসে জানতে হবে। ব্যবহারকারীর ডেটা ব্যবহার করার অধিকার সংরক্ষণ করা বা ব্যবহারকারীর সীমা নির্ধারণ করা। তাইলে ডেটাবেজের মধ্যে সাধারণত মূলত দুইটা অপারেশন হয়, একটা হচ্ছে রিড এবং একটা রাইট। রাইট হিসেবে যদি চিন্তা করি, অন্যভাবে চিন্তা করলে আপডেটও চিন্তা করা যায়। তো আমি মূলত এখন সহজে বোঝার জন্য দুইটা চিন্তা করছি, একটা হচ্ছে রিড, একটা হচ্ছে রাইট। রিড মানে হচ্ছে শুধু ডাটাবেসটা ও দেখতে পারবে, ও কোনো পরিবর্তন করতে পারবে না। ডাটাবেসে যা আছে ও শুধু দেখতে পারবে, পড়তে পারবে। আর রাইট হচ্ছে ও ডাটাবেস পরিবর্তনও করতে পারবে। ঠিক আছে, তাহলে ডাটাবেসে দুই ধরনের কাজ, একটা হচ্ছে রিড, একটা রাইট। তাইলে আমি ডাটাবেস একটা বানাইলাম শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, তাহলে শিক্ষক মণ্ডলীকে আমি রিড রাইট দুইটা অপশানই দেব। মানে শিক্ষক মণ্ডলী চাইলে ডাটাবেস পরিবর্তনও করতে পারবে, ডাটাবেস পড়তেও পারবে। কিন্তু শিক্ষার্থীদের অর্থাৎ স্টুডেন্টদেরকে আমি রিড রাইট দুইটাই দিব। রাইট দিলে তো কোনো স্টুডেন্ট ওর রেজাল্ট পরিবর্তন করে ফেলবে, তাহলে শিক্ষার্থী বা স্টুডেন্টদের আমি রাইট অপশনটা দিব না, মানে ডাটাবেস পরিবর্তন করার অপশনটা দিব না। ওকে আমি জাস্ট ডাটাবেস রিডের অপশনটা দিব, ও জাস্ট রেজাল্টটা পড়তে পারবে। এই পয়েন্টের মাধ্যমে ওটাই বোঝানো হয়েছে। তারপর ডিস্ক ব্যবহার নিয়ন্ত্রণ করা, সিস্টেম রিসোর্স ব্যবহার নিয়ন্ত্রণ করা, যেমন ডিস্ক কোটা নিয়ন্ত্রণ করা। তারপর ব্যবহারকারী সফটওয়্যার ব্যবহার নিয়ন্ত্রণ করা, অ্যাকশন নিয়ন্ত্রণ করা, অডিট করা। এই বিষয়গুলো আমার ডাটাবেস সিকিউরিটির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এখন আসছে আমার ডাটাবেস সিকিউরিটির প্রকারভেদ। তো এটা কি জিনিস, কোনো কোম্পানি চায় না যে অন্য কেউ তার সকল তথ্য জেনে যাক। সেক্ষেত্রে অনির্দিষ্ট ব্যক্তি কর্তৃক গোপনীয় ডেটার ব্যবহার অনুমোদিত হওয়া উচিত নয়। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর ডাটাবেসের গোপনীয়তা রক্ষা করার দায়িত্ব পালন করে থাকে। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর তার ব্যবহারকারীদের বিভিন্ন ধরনের অ্যাক্সেস ক্ষমতা প্রদান করে থাকে। ডাটাবেসের সিকিউরিটি প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি, একটা হচ্ছে ডেটা সিকিউরিটি। তাহলে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরকে, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে সেই ব্যক্তি যে মূল ডাটাবেসের সকল দায়িত্বের জন্য নিয়োজিত থাকে। ঠিক আছে, আমরা যেমন একটা মেশিনের কথা যদি একটা চিন্তা করি, একটা মেশিন যে ব্যক্তিটা চালায় ওই ব্যক্তি হচ্ছে ওই মেশিনের জন্য অপারেটর বা এক্সপার্ট। ওইরকম ডাটাবেস ঠিক করা, তৈরি করা, আপডেট করা, ডিলিট করা, রিড রাইট পারমিশন দেওয়া, মানে মূলত ডাটাবেস সম্পর্কিত যাবতীয় সকল কাজের জন্য যে ব্যক্তিটা রেসপন্সিবল, অর্থাৎ যে ব্যক্তিটা ওইসব কাজের জন্য দায়িত্বে থাকে, ওই ব্যক্তিকে বলা হয় ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর।
তাইলে কোনো কোম্পানি চায় না যে তার সকল তথ্য অন্য কেউ জেনে যাক, মানে ইনফরমেশান লিক হয়ে যাক। সেজন্য আমার ডাটাবেস সিকিউরিটির দরকার। তাহলে এই ডাটাবেস সিকিউরিটির জন্য ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরই মূলত দায়ী থাকে। তাহলে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কী করে, কোন ব্যক্তি ডাটাবেস ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে, কোন ব্যক্তি ডাটাবেস ব্যবহার করতে পারবে না, কাকে শুধু রিড পারমিশন দিবে, কাকে শুধু রাইট পারমিশন দিবে, বা কাকে রিড রাইট দুটোটা করার জন্য অনুমতি দিবে, এই কাজগুলো ডাটাবেসের অ্যাডমিনিস্ট্রেটর করে থাকে। তাইলে এইসবের উপর ভিত্তি করে ডাটাবেস সিকিউরিটিকে দুইটা ভাগে ভাগ করছে। একটাকে বলা হচ্ছে সিস্টেম সিকিউরিটি, একটাকে বলা হচ্ছে কি ডেটা সিকিউরিটি। এখন আমরা দেখব সিস্টেম সিকিউরিটিটা কি জিনিস। তাহলে সিস্টেম সিকিউরিটি হচ্ছে কি, সিস্টেম সিকিউরিটি হচ্ছে ডেটাবেস সিস্টেম লেভেলে ডেটা অ্যাক্সেস মানে তো বলছি ডাটাবেসে প্রবেশ করা এবং ব্যবহার করার জন্য নিরাপত্তামূলক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। কোনো কারণে কম্পিউটার অচল বা ফেইলার হয়ে পড়ে বা ক্র্যাশ করলে তাহলে ডাটাবেসের ডেটা হারিয়ে যায়, কিন্তু সিস্টেম সিকিউরিটির মাধ্যমে হারিয়ে যাওয়া ডাটা পুনরুদ্ধার করা সম্ভব। বিভিন্ন কারণে ডাটাবেস সিস্টেম ফেইলার হতে পারে, যেমন ট্রানজ্যাকশন ফেইলার, লজিক্যাল এরর, সিস্টেম ক্র্যাশ, ডিস্ক ফেইলার এসব। তাহলে সিস্টেম সিকিউরিটিটা কি হচ্ছে, আমার ডাটাবেসটা মূলত কোথায় থাকতেছে, আমার সার্ভারে থাকতেছে অথবা কম্পিউটারের ডিস্কে থাকতেছে। তাহলে কোনো কারণে যদি আমার কম্পিউটার নষ্ট হয়ে যায়, আমার সার্ভার নষ্ট হয়ে যায়, তাহলে আমার ডাটাবেস তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ ডাটাবেস যে তথ্যগুলো আছে ওগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে সিস্টেম সিকিউরিটি হচ্ছে এমন একটা পদ্ধতি যেটার মাধ্যমে আমার ডাটাবেসের সিস্টেম যদি কোনো কারণে ফেল করে, মানে কম্পিউটার বা সার্ভার যদি কোনো কারণে ফেল করে যাওয়া মানে বন্ধ হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা কোনো কারণে ক্র্যাশ করে বা হ্যাং হয়ে যায়, তখন যাতে আমার ডাটাবেসের তথ্যগুলো হারিয়ে না যায়, ওই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে আমার সিস্টেম সিকিউরিটি। তাহলে যে বিষয়গুলো সিস্টেম সিকিউরিটির আওতাভুক্ত সেগুলো কি, সেগুলো হচ্ছে ব্যবহারকারী ডাটাবেস ওপেন করার জন্য অথরাইজড কিনা, এক্ষেত্রে ইউজার নেম পাসওয়ার্ড পরীক্ষা করা। তাহলে আমি যদি ডাটাবেসের মধ্যে আছে, তোমাদের ফেসবুকের কথাই যদি চিন্তা করি, ওখানে যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে, আমার আইডিতে তুমি ঢুকে যেতে পারবা, তোমার আইডিতে আরেকজন ঢুকে যেতে পারবা, মানে এভাবে কারো কোনো প্রাইভেসি নাই, যে যখন খুশি যার আইডিতে ঢুকে যাবে। তাহলে এই সমস্যাটা যাতে না হয় সেজন্য ফেসবুক কোম্পানি কী করছে, সবার জন্য আলাদা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিছে। এখন যদি ডাটাবেসের মধ্যেও আমি এরকম ইউজার আইডি পাসওয়ার্ড না দেই, তাহলে একজনের রেজাল্ট আরেকজনে দেখে ফেলতে পারবে না, তাহলে এটা একটা খারাপ দিক। তাহলে ডাটাবেসের মধ্যেও সেজন্য আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, যাতে যে কোনো ব্যক্তি এসে আমার ডাটাবেসে লগ ইন করতে না পারে, অ্যাক্সেস করতে না পারে। তারপর বলছে কি ইউজার অবজেক্টের জন্য কি পরিমাণ ডিস্ক স্পেস বরাদ্দ করা আছে তা পরীক্ষা করা, অর্থাৎ আমার ডাটাবেসে কি পরিমাণ জায়গা লাগতে পারে সেটা দেখতে হবে। তারপর আছে কি ডাটাবেস সম্পর্কিত কোন কাজগুলো করতে পারবে তা পরীক্ষা করা, অর্থাৎ কাকে রিড করতে দিচ্ছি, কাকে রাইট করতে দিচ্ছি, কাকে রিড রাইট দুইটাই করতে দিচ্ছি সেটাও খেয়াল রাখতে হবে। অথবা একজন ইউজার মানে যে ডাটাবেসটা ব্যবহার করবে, যেসব অথরাইজেশন প্রদান করা হবে সেগুলো নির্ধারণ করা। অথরাইজেশন মানে ওই রিড রাইট মূলত দুই প্রকার, এছাড়াও কিন্তু অনেকগুলো আছে, আমি সহজভাবে বোঝার জন্য এখন বোঝার জন্য বলছি, মূলত দুইটা, রিড অথবা রাইট, এরকম আরও অনেকগুলো অথরাইজেশন আছে। আর ডেটা সিকিউরিটি কি, ডেটা সিকিউরিটি বলতে আমরা বলতেছি ডেটা সিকিউরিটি অবজেক্ট লেভেলে ডেটাবেসের অ্যাক্সেস এবং ব্যবহার নিয়ন্ত্রণ করে। কোনো ব্যবহারকারী কী কী অবজেক্ট ব্যবহার করতে পারবে, কী ধরনের অ্যাকশন প্রয়োগ করতে পারবে তা নিয়ন্ত্রণ করা হচ্ছে ডাটা সিকিউরিটির আওতাভুক্ত। যেমন এ নামের একজন ব্যবহারকারী স্টুডেন্ট ডাটাবেসের ডেটা দেখতে পারবে কিন্তু মুছতে পারবে না, ওই ঘুরে ফিরে সিস্টেম লেভেলের মতো, কিন্তু এটা হচ্ছে ডেটা সিকিউরিটি, মানে এটা কম্পিউটারের ফেল হলে বা ক্র্যাশ হলে যে বিষয়গুলো, ওটা হচ্ছে আমার সিস্টেম সিকিউরিটি রিলেটেড। কিন্তু মূলত ডাটাবেস রিলেটেড যে সিকিউরিটি, মানে আমার ডাটাবেসের ভিতরে যে সিকিউরিটিটা দরকার সেটা হচ্ছে আমার ডেটা সিকিউরিটি। ঠিক আছে,
মানে আমি যদি এখন এই একজন স্টুডেন্টকে রিড রাইটের পারমিশন দিই, ও চাইলে দুষ্টামি করে আরেকজনের রেজাল্টটা মুছে ফেললো, মানে ডিলিট করে দিল, আমার সমস্যা হবে না? সাপোজ রোল নাম্বার 101 দুষ্টামি করে ওকে আমি ওর কোনো কারণে ওকে ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর রিড রাইট দুইটাই পারমিশন দিয়ে দিছে, মানে ও রিডও করতে পারবে রাইটও করতে পারবে, মানে ডিলিট আপডেট সব করতে পারবে। তাহলে ও কী করছে, 101-এর সাথে 102, 100 রোল নাম্বার 101 কী করলো, রোল নাম্বার 102 এর রেজাল্টটা ডিলিট করে দিল, বা ওর দুইটা বিষয়ে এফ করে দিল। তাহলে এটা একটা সমস্যা হবে না? তাহলে এই সমস্যাটা যাতে না হয় তাহলে ওখানে সিকিউরিটি দিতে হবে। তাহলে এই সিকিউরিটিটা হচ্ছে আমার কী ধরনের সিকিউরিটি? ডেটা সিকিউরিটি। তাহলে আমরা সামনের ক্লাসে ডেটা সিকিউরিটি নিয়ে আরও আলোচনা করব। আজকের ক্লাসে আমরা এতটুকু সমাপ্ত করব। তাহলে আমরা ডাটাবেসের সিকিউরিটি নিয়ে পড়তেছিলাম। তাহলে আমার ডাটাবেসের তথ্য যাতে অন্যায়ভাবে বা অনুমোদিতভাবে, বিনা কারণে আনঅথরাইজডভাবে ব্যবহার করে না হয়, সেজন্য আমার ডাটাবেসে সিকিউরিটি দিতে হবে। এই ডাটাবেস সিকিউরিটির মাধ্যমে আমি ডাটাবেসের তথ্য সংরক্ষণ করতে পারবো, যাতে আমার এমন কোনো ব্যক্তি ডাটাবেসটা ব্যবহার করতে না পারে যে কিনা আমার তথ্যগুলো নিয়ে অন্যায় কাজ করবে। তাহলে এই ধরনের সিকিউরিটিকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি, একটা হচ্ছে ডাটা সিকিউরিটি। সিস্টেম সিকিউরিটি নিয়ে আমরা পড়ছি একটু আগে, ডাটা সিকিউরিটি আমরা শুরু করলাম। ডাটা সিকিউরিটি নিয়ে সামনের ক্লাসে আমরা আরও আলোচনা করব।